হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পঞ্চায়েতে পরীক্ষার জন্য আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটো ক্লাস হয়েছে। আজকে আমরা করব ম্যাথের, ঠিক আছে? তো এখানে অ্যারিথমেটিক পার্ট 3, টোটাল 25টা কোশ্চেন। চলো আমরা একটু কোশ্চেনগুলোকে বড় করি। তো এখানে অ্যারিথমেটিকের মধ্যে কিছু কিছু রিজনিংয়ের মতো কোশ্চেন আছে। রিজনিংয়ের মতো কি রিজনিং এগুলো, ঠিক আছে? যেমন প্রথমটাই রিজনিং আছে, ইফ বয় সমান 42 দেন গার্ল সমান কত, তাই তো? তো বয় সমান 42 বলছে, তো কিভাবে 42 হয় আমরা দেখব। দেখো, এবিসিডিতে বি এর নম্বর কত নম্বরে আসে? 2 নম্বরে। এ যদি 1 হয় তাহলে বি 2, সি 3, এইভাবে। তো বি আমরা 2 ধরলাম। ও হবে তাহলে কত? এন 14, ও 15, আর ওয়াই হবে 25, তাই তো? এটাকে যদি যোগ করি আমরা কত হবে? 5 5 10 2 12, আর 2 1 3 1 4, 42 হচ্ছে। তার মানে গালটাও এভাবে বেরিয়ে যাবে। ওকে, তো জি সমান কত? জি সমান হয় এ বি সি ডি এফ জি 7, আই সমান হবে 9, আর আর সমান হয় 18, এল সমান হয় 12, ঠিক আছে? চলো এটিকে যোগ করো। 8 2 10, 9, আচ্ছা এইভাবে করে দিই। 18 আর 12 30, 30 আর 7 আর 9 16, 30 আর 16 হচ্ছে 46। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো, দ্য নাম্বার অফ গার্লস ইন এ ক্লাস ইজ 5 টাইমস দ্য নাম্বার অফ বয়েজ, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ক্লাস। এখানে বলছে যে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে 5 গুণ বেশি। তো অর্থাৎ ছেলেদের সংখ্যা যদি এক্স হয়, তো মেয়েদের সংখ্যা হবে কত? 5x। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ক্লাস। বলছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা টোটাল চিলড্রেন, অর্থাৎ টোটাল শিশু বা টোটাল ছাত্রছাত্রী এখানে হতে পারে না ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো আমরা দেখব যে টোটাল এটাকে আমরা যদি করি তো কত হবে? 6x। তো আমাদের অপশানে দেখতে হবে যে 6-এর গুণিতক কোনটা আছে। 6-এর গুণিতক, আচ্ছা কোনটা নেই, যেহেতু নট বলেছে। তো এখানে 24কে 6 দিয়ে ভাগ করা যাবে, 30কে 6 দিয়ে ভাগ করা যাবে, 35 6 দিয়ে ভাগ যাবে না, এটাই অ্যান্সার। বাকি অন্যভাবে মিলিয়ে দেখতে পারো। দেখো, আমরা যদি 24কে ভাঙি 5x আর x মিলে, তাহলে 4, এক্সের মান যদি 4 ধরি তাহলে, আর এটা হবে 5x মানে 4 5 20, তাই তো? তো এটা দেখো, এটি যোগ করলে 24 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম 30ও ভাঙা যাবে। তো এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে 6x পেয়েছি, আর 6-এর গুণিতক খুঁজবো, বাস হয়ে যাবে। আর যদি কারো সমস্যা হয় বুঝতে, আমাকে একটা কমেন্টে বলবে, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়েছো, টেলিগ্রামে বলবে, ঠিক আছে? দেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড 16 মিটার লং, 14 মিটার ব্রড অ্যান্ড 7 মিটার হাই। আচ্ছা, ভলিউম মানে আয়তন। এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। আয়তন বের করতে হবে, তো কিছু না, এগুলোকে গুণ করতে হবে আমাদের। তাহলে 16কে, আচ্ছা 7 14 98, হ্যাঁ, এটাকে আগে গুণ করে নেব। 98কে 16 দিয়ে গুণ করে নেব। 6 8 48, এককের অঙ্কে 8 আসছে। এককের অঙ্ক 8, শুধুমাত্র অপশান সি আছে, এটা অ্যান্সার। বাকি গুণ করে দেখে নাও। একটু আমাদের স্পিডে করতে হবে, ঠিক আছে? যেহেতু এককের অঙ্ক আলাদা আলাদা আছে, তো এককের অঙ্ক 8 পেয়ে গেছি, ওটাই অ্যান্সার হবে। নাম্বার সমান যদি ম্যাথামেটিক্স হয়, নোটস সমান কত, তাই তো? আচ্ছা দেখো, নাম্বার মানে কি? ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কেতে আমরা নাম্বার দেখতে পাই, তো নোট কোথায় দেখতে পাই? এখানে ল্যাঙ্গুয়েজে তো নোট হবে না। নোটের সম্পর্ক ঠিক টাকার সাথে হয়, টাকাকে আমরা নোট বলি। আর একটা হয় গানের সাথে, গান, সঙ্গীতে কিন্তু নোটস বলে একটা কথা থাকে। তো এখানে সঙ্গীত বলে কোনো জিনিস নেই, তো এখানে কারেন্সিটাই হবে। অপশন এ, ঠিক আছে? In an election, a candidate who gets 84% of the votes is elected by a majority of 4C76 votes. What is the total number of votes polled? বলছে একটা ইলেকশনে, হ্যাঁ, 84%, আচ্ছা এ ক্যান্ডিডেট 84, মানে একটা ক্যান্ডিডেট 84% ভোট পেয়েছে, আর সে 476 ভোটে জিতেছে। তো আগে দেখো, আমি যদি ধরি যে ওই ইলেকশনে 100টা টোটাল ভোট ছিল, তো যে জিতেছে ও কত ভোট পেয়েছে? 84। তার মানে যে হেরেছে ও কতটা পেয়েছে? 16টা পেয়েছে 100-র মধ্যে। তো কত ভোটে এ জিতছে? যে জিতেছে ও কত ভোটে জিতেছে?
84 থেকে 16 বাদ দিলে হবে 14 থেকে 6 বাদ 8, 7 থেকে 1 6, 68, তাই তো? তার মানে এই ক্যান্ডিডেটরা 68 ভোটে জিতেছে, বেশি পেয়েছে, লিড দিয়েছে যেটা বলি। তো এখানে বলেছে মেজরিটি 476 ভোট, আর আমরা পেলাম কি মেজরিটি 68, তার মানে 68-র মান হচ্ছে 476, তাই তো? তো আমাদের মোট ভোট জিজ্ঞেস করেছে, আমরা মোট ভোট কত ধরেছি, 100 ধরেছি, তো 100-র মান কত? তো দেখো এটা কত গুণ, 68কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 476 হবে, 7 8 56, আর 6 7 42 5 47, হ্যাঁ। তো 100কেও 7 দিয়ে গুণ করে নাও তাহলে 700 হবে। অপশান বি হচ্ছে অ্যান্সার। এটা যদি বুঝতে অসুবিধা হয় তো ঐকিক নিয়মে করো। 68 সমান 476, তো 100 সমান কত, তো 476 গুণিত 100/68, ব্যাসানুপাতিকে যেটা উল্টে যায় ক্যালকুলেশন করলে 700 হবে, ঠিক আছে। তারপরে দেখো, এ স্টুডেন্ট হ্যাজ টু অবটেইন 33% অফ দ্য টোটাল মার্কস টু পাস। বলছে একটা স্টুডেন্টকে পাস করার জন্য 33% মার্ক পেতে হবে। হি গট 125 মার্কস অ্যান্ড ফেলড বাই 40 মার্কস। সে 125 মার্ক পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করছে। দ্য ম্যাক্সিমাম মার্কস আর, মানে তাহলে পরীক্ষায় কত মার্কস হয়েছিল আর কি, তাই তো? তো 33%-এ পাস করতে হবে, কিন্তু ও ফেল করেছে 40 মার্কের জন্য আর পেয়েছে 125, তাই তো? তো 125 পেয়েছে আর ফেল করছে 40 মার্কের জন্য, তার মানে 40 যদি আর পেয়ে যেত এ পাস করে যেত, তাই তো? তার মানে মোট পাসের মান কত, 165। তার মানে যে ছাত্রটা 165 পাবে সে পাস করবে, কিন্তু এখানে পার্সেন্টেজে বলছে 33, অর্থাৎ 33% মানেই তাহলে 165। তাহলে মোট পরীক্ষা কত মার্কের হয়েছিল, মানে মোট পরীক্ষা কত মার্কের হয়, 100% হয়। তো 100 মার্ক, 100% মানে কত, 33% মানে যদি 165 হয় তাহলে 100 মানে কত, বা 100% মানে কত? চলো ক্যালকুলেশন করো। 33 এটা কত গুণ, 3 5 15, 3 5 এটাকে 15 মানে 5 গুণ, তো এটাকেও 5 গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 500। তার মানে 500 মার্কের পরীক্ষা হয়েছিল, 500 মার্কের পরীক্ষায় 165তে পাস, তাই তো? আচ্ছা চলো তারপরে অঙ্ক। How many times from 12 noon to 2 p.m. the hour and minute hands of a wall clock will cross each other? দেখো এখানে বলছে যে 12টা থেকে 2টার মধ্যে কতবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ক্রস করবে, ঠিক আছে। দেখো এখানে 12টা বাজছে, এখানে 1টা, এখানে 2টা, 3টা, আচ্ছা পুরোটা আমি করছি না। তো ধরো যে এখন 12টা বেজে আছে, 12টা এখন বেজে আছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসঙ্গে আছে। এবার ক্রস কখন করছে দেখো, মিনিটের কাঁটা যখন একবার পূর্ণ ঘুরে আসবে তখন কটা বাজবে, 1 বাজবে, কিন্তু ক্রস করছে না, একটা বেজে যাচ্ছে তখন ক্রস করছে কি, করবে না, কারণ মিনিটের কাঁটা এখানে 12-র কাছে এসে থেমে যাবে আর ঘন্টার কাঁটা 1-এর কাছে, তার মানে এখন ক্রস করছে না। তারপরে আবার 2টা বাজবে যখন, তখন মিনিটের কাঁটা এবার এদিকে আসবে, তখন দেখো এই ঘন্টার কাঁটাকে ক্রস করে যাবে, তারপরে 2টা বাজবে, তাই তো? তার মানে 1টা থেকে 2টা বাজার সময় শুধু ক্রস করছে, অর্থাৎ একবার ক্রস করবে। 12টা থেকে 1টা আর 11টা থেকে 12টা, এই 2 টাইমে কিন্তু ক্রস করে না, এটা মনে রাখলে এটা উত্তর এমনিতেই করা যেত, ঠিক আছে। টোটাল 24 ঘন্টায় মনে রাখবে 22 বার ক্রস করে, 24 ঘন্টায় 22 বার, মানে এই ঘন্টা আর এই ঘন্টা, এই 2 ঘন্টায় কিন্তু ক্রস করে না, এইগুলোতে একবার করে করে, ঠিক আছে। তার মানে একবার অ্যান্সার, ওকে। After deduction a commission of 5%, a TV set cost rupees 9,595 is marked price is. বলছে যে একটা টিভি সেটের মার্ক প্রাইস চিহ্নিত মূল্য করা ছিল, এবার 5% ওখানে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পরে এতই টাকা তাকে দিতে হয়েছে। তো আমি ধরে নিলাম যে 100 টাকা চিহ্নিত করা ছিল, 5% যদি তাকে ডিসকাউন্ট দেয়, মানে 100 টাকায় 5 টাকা তাকে ডিসকাউন্ট দিবে, তাহলে বিক্রি কত টাকাতে হবে, 95 টাকাতে বিক্রি হবে। কিন্তু এখানে বলছে যে না 95 না, 9,595 বিক্রি হয়েছে, তার মানে 9,595-এর মান আমরা ধরে নেব 95, 95-এর মান ধরবো আমরা 9,595, তো 100-র মান কত, অর্থাৎ কত ছিল আর কি মার্ক প্রাইসটা, ঠিক আছে। তাহলে এটা কত গুণ, এটা হচ্ছে 101 গুণ, দেখতে পাচ্ছ 95 আছে, মানে এটা 101 গুণ, 11 গুণ না কিন্তু, আবার দেখো দুটো করে আছে, ঠিক আছে, 101 গুণ। তো এটাকে 101 গুণ করলে কত হবে, 101কে 100, এটাকে যদি আমরা 101 গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত, 101 আর 0 0,
10,100 কোথায় রয়েছে? অপশন সি। ওকে। A fruit seller sells 40% of his total apples and still has 420 apples. Originally he had how many apples? বলছে একজন ফল বিক্রেতা 40% ফল বিক্রি করে দিয়েছে আর তার কাছে 420 আপেল এখনও আছে। তো তার কাছে টোটালে কত ছিল, মানে অরিজিনালে কত ছিল? দেখো, যদি 100% আপেল হয়, 40% বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি কত থাকবে? 60%। কিন্তু এখানে বলছে 420টা আপেল আছে, তার মানে 60%-এর মান হচ্ছে 420। তো আমাদের কত চেয়েছে? অরিজিনাল চেয়েছে, তো অরিজিনাল তো আমরা 100 ধরেছি, তো 100-র মান কত? তাই তো? তো আমরা 60-এর মান যদি 420 হয়, তো 100-র মান কত? এটা আমাদের বের করতে হবে। এটা কত গুণ? এটা 7 গুণ 642 তাহলে এটাকেও 7 গুণ করে দাও। তার মানে এটা হয়ে যাবে কত? 700। তার মানে অরিজিনালি তার কাছে 700 আপেল ছিল আর 40% বিক্রি করে দিয়েছে, 420টা এখনও বাকি আছে। যদি এখানে কোশ্চিন হতো যে কতটা বিক্রি করেছে, তাহলে কত হতো? 40%, তো 740% বিক্রি হতো। বা এখানে আমরা এটা 7 গুণ, তো এটা হচ্ছে 280 বেরিয়ে যেত। তাই তো? এটা চাইনি, আমাদের এটা চেয়েছে টোটালটা। তার মানে টোটাল আপেল 700, 280 বিক্রি হয়েছে, 420 এখনও বাকি আছে। ওকে, যদি চাইতো হতেই পারে, পরের পরীক্ষায় চাইতে পারে এরকম। চলো, তারপরে আমাদের কত নম্বর হলো? 59 হলো না? হ্যাঁ, 59 হলো। এবার হবে আমাদের 60। আচ্ছা, 60 নম্বরে বলছে এ পার্সন স্পেন্ট 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড হি ইজ এবল টু সেভ ₹1200 পার মান্থ। হিজ পার মান্থ এক্সপেন্ডিচার ইজ। আচ্ছা দেখো, এখানে বলছে একজন ব্যক্তি 2/3 অংশ তার ইনকামের 2/3 অংশ কী করে? খরচ করে দেয়, স্পেন্ড করে দেয়। তারপরে যে বাকি থাকে সেটা 1200 টাকা, মানে সেভ করে, সঞ্চয় করে। ঠিক আছে? তো তার টোটাল খরচ কত? আচ্ছা দেখো, 2/3 অংশ মানে কি? 2/3 মানে হচ্ছে 3 টাকা যদি ও ইনকাম করে, তো 2 টাকা কী করছে? খরচ করছে। তাই তো? তো 3 টাকা ইনকাম করে যদি 2 টাকা খরচ করে দেয়, তাহলে বাকি কত টাকা থাকবে তার কাছে? 1 টাকা বাকি থাকবে। তাই তো? মানে 1 টাকা সে সঞ্চয় করবে, 3 টাকা ইনকাম করছে, 2 টাকা খরচ করছে, তো 1 টাকা সঞ্চয় করছে। কিন্তু অঙ্কে তো বলছে 1200 টাকা সঞ্চয় করছে। তো আমি 1-এর মান ধরে নিলাম 1200। তো 2-এর মান কত হবে? 2400। এটা খরচ, আর চেয়েছে কি? এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানেই হচ্ছে খরচ, তাহলে অ্যান্সার হবে আমাদের 2400। যদি এখানে চাইতো যে তার ইনকাম কত, তাহলে ইনকাম হতো কত? তাহলে 3-এর মান। আচ্ছা, 1-এর মান যদি 1200 হয়, তো 3-এর মান কত হবে? 3 12 3600, ইনকাম 3600। কিন্তু ইনকাম চাইনি, এক্সপেন্ডিচার চেয়েছে, মানে খরচ চেয়েছে। তাহলে সে 2400 টাকা খরচ করে। ওকে, তারপরে দেখো, এই তো ইজি অঙ্ক একদম। 61-এ কিছু নেই, এগুলো পার্সেন্টেজে আছে, তো পার্সেন্টেজে বসে দাও। গুণিত মানে গুণিত দিয়ে দাও ডাইরেক্ট। আর এটা বন্ধনী দিচ্ছি না, দরকারই নেই বন্ধনী। ঠিক আছে? 25/100 গুণিত 1600, ক্যালকুলেশন করে নাও, অ্যান্সার হয়ে যাবে। তাই তো? এই দুটো শূন্য কেটে দাও। 25 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে 4 4 16, তো 4 5 20। অপশান সি হচ্ছে অ্যান্সার। আর যে বন্ধনী দিয়ে করতে যাও, তার মানে আগে এটির কাজ করতে হবে, তো একটু ক্যালকুলেশনটা বেশি লাগে, গুণিত করতে হবে, বন্ধনী কি দরকার আমাদের। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। The ratio of the radius of two circles is 5:4. What is the ratio of their area? The ratio of the radius বলছে, আচ্ছা, একটা বৃত্তে, মানে দুটো বৃত্তের রেডিয়াস বলতে ব্যাসার্ধর অনুপাত হচ্ছে 5 আর 4। তো আমি ধরে নিলাম যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 4। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। যেটা প্রথম বৃত্তের ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, এটাও পাই আর স্কোয়ার। তাই তো? এবার দেখো, দুই দিকে পাই আছে, পাই কেটে দাও, অনুপাতের দুই দিকে কেটে যাবে এমনিতেই। পাই কেটে দাও, নাহলে আবার ঝামেলা হবে ক্যালকুলেশন করতে। কেটে দিলাম, আর বাকি থাকলো। তো আর এর মান কত? প্রথম বৃত্তের আর মানে ব্যাসার্ধ মানে 5, তো এটা হবে 5-এর স্কোয়ার, আর এটা হবে 4-এর স্কোয়ার। এর ব্যাসার্ধ তো 4, তাহলে 5-এর স্কোয়ার মানে 25, আর 4-এর স্কোয়ার মানে 16। 25 আর 16 হচ্ছে অ্যান্সার। ওকে। A number divisible by 7 which when divided by 4, 9 or 12 leaves a remainder 3, then the number is। বলছে একটা নাম্বার
যে 7 দিয়ে বিভাজ্য, এখানে অপশানে 7 দিয়ে সবটাই বিভাজ্য, এই লাইনটাই কেটে দাও, বাদ দেয়, দরকারই নেই ওর। তো বলছে যে নাম্বারটা যদি 4, 9, 12 দিয়ে আমরা ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো এখানে লসাগু করেও করতে পারো, আর এমনি নিজের বুদ্ধি দিয়েও করতে পারো। যেমন আমি যদি লসাগু দিয়ে না করি, তো দেখো এখানে দেখো 77কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 4, 18, 72, 4, 19, 76, এক বাকি থাকছে, এটা হবে না, ভুল করে অ্যান্সার। এটা 4 দিয়ে করলে, 4 দিয়ে যদি আমরা করি তাহলে 96 হবে, 4, 14, 96, সরি 4, 14, 56 হয়, 96 বলছে, 96 মানে কত? 24, 4, 24, 96 হয়, কিন্তু বাকি থাকবে 2, কিন্তু 3 বাকি থাকতে হবে, এটা হবে না। 147, আমরা যদি 4 দিয়ে করি তো 147কে যদি 3 বাদ দিয়ে করি 144, 144 4 দিয়ে ভাগ যাবে তো, 3, 4, 12 আর 4, 24, হ্যাঁ 4, 36, 144 হচ্ছে, আর 3 অবশিষ্ট থাকছে, এটা অ্যান্সার হতে পারে। আর এটা 210টাও একবার দেখে নাও, 4 দিয়ে ভাগ করে, 4, 5, 20, 10 অবশিষ্ট থাকছে, 10 না, এখানে 4, 2, 8, মানে 2 অবশিষ্ট থাকে, এটা হবে না, অপশান সি হচ্ছে অ্যান্সার। এটা এমনি নিজের বুদ্ধিতে করলাম আর কি, কিন্তু এভাবে অঙ্ক সবটা তো হবে না, কোনোটাতে সমস্যা হতে পারে। তো অঙ্ক কীভাবে করবে দেখো, এটি লসাগু বের করবে, 4, 9, 12 আর লসাগু। তো 4, 9, 12 লসাগু হবে কত? 36। লসাগুটা করে দেখাচ্ছি না, ছোটো লসাগু তো 36, কিন্তু এখানে 36-এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো তাহলে সংখ্যাটা আসে 39, কিন্তু অপশানে 39 নেই, তার মানে 36-এর গুণিতক করতে হবে। 36-এর গুণিতক যদি আমরা করি তো 72, 72-এর সঙ্গে যদি 3 যোগ করো তো 75, অপশানে এখনও 75ও নেই। যদি 3 কেন যোগ করি বলো তো, কারণ এই একটা সংখ্যা বের হবে, ওটাকে 4, 9, 12 দিয়ে ভাগ করব, তখন 3 অবশিষ্ট থাকবে, তাই 3 যোগ করছি। 72-এর গুণিতক বা 36-এর গুণিতক আরও বের করো, 144, 3 যোগ করো 147, অপশান সি। একই, দুই দিক দিয়ে একই অ্যান্সার, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সেমি সার্কেল অফ রেডিয়াস 7 সেন্টিমিটার? তাই তো, কী বলছে যে সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। বলছে একটা বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, তো অর্ধবৃত্তর এরিয়া কত, ক্ষেত্রফল কত? তো আমরা পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করবো, আর ওটাকে অর্ধেক করে দেবো। পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। পাই মানে কি? 22-এর 7, আর মানে হচ্ছে 7, রেডিয়াস দেওয়া রয়েছে ব্যাসার্ধ, 7 গুণিত 7, এটা পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের হলো। এবার এটাকে অর্ধ করার জন্য 2 দিয়ে ভাগ করে দিব, তো নিচে আমি 2 বসিয়ে দেবো, ঠিক আছে? তো এই 7, 7 কেটে গেল, 2 দিয়ে করলে 11, 7, 11, 77, অপশান এই হচ্ছে অ্যান্সার। Of the 3 numbers, the first is twice the second and the second is thrice the third. The average of the 3 number is 10. The largest number is, দেখো ফার্স্ট নাম্বার আছে, সেকেন্ড নাম্বার আছে, থার্ড নাম্বার আছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। থার্ড নাম্বারকে যদি আমরা এক্স ধরি, তো বলছে সেকেন্ড ইজ দ্য থ্রাইস অফ দ্য থার্ড, মানে থার্ড নাম্বারের 3 গুণ হচ্ছে সেকেন্ড নাম্বারটা। তো থার্ডকে যদি এক্স ধরি তো সেকেন্ড হবে 3x, 3 গুণ যেহেতু বলেছে। আর ফার্স্ট ইজ টয়েস দ্য সেকেন্ড, মানে ফার্স্ট হচ্ছে সেকেন্ডের দ্বিগুণ, টয়েস মানে দ্বিগুণ, তো সেকেন্ড তো 3x হচ্ছে, তার মানে এটা অবশ্যই দ্বিগুণ, মানে ডবল 6x হবে। তো 3টা আমরা নাম্বার পেয়ে গেলাম, তাই তো? এবার বলছে দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ 10। এভারেজ মানে কি? সংখ্যাগুলোর যোগফলকে নাম্বার অফ সংখ্যা অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3টা সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এভারেজ পাবো। তো 3টে সংখ্যার যোগফল কত? এটিকে যোগফল যদি করি 6, 3, 9 আর একটা 10, তো 10x। এটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে গড় পাবো, 10xটা মোট, ওটাকে 3 দিয়ে ভাগ করবো তো গড় পাবো, আর গড় এখানে বলেছে 10, তো এখানে সমান দিয়ে আমরা 10 লিখে দেবো, এখান থেকে এক্সের মানটা বের করব। তো 10x মানে তাহলে 3 যদি এবারে গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 30, এটা যেহেতু এবারে চলে আসলে গুণ হয়ে যাবে, এবারে ভাগ হয়ে আছে, তো তার মানে 10কে আমরা এটা যদি কাটি তো 3 হবে, তাই তো? 3 10 30, তো এক্সের মান হচ্ছে 3। তো এক্সের মান হচ্ছে দ্য লার্জেস্ট নাম্বার চেয়েছে, তো দ্য লার্জেস্ট নাম্বার কোনটা? এটা 6x, 3x, x, তার মানে 6xটা লার্জেস্ট বড়, এক্সের মান 3, তাহলে 6 আর এক্সের মান 3 যদি বসিয়ে দিই তাহলে 18। আচ্ছা, সব থেকে ছোটো নাম্বার যদি চাইতো তো এক্স হতো, মানে 3 হতো, মিডলের নাম্বারটা তাহলে 9 হতো, তাই তো? অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপরে হচ্ছে 66 নাম্বার। আচ্ছা এখানে দেখো, if cost rupees 1 to photocopy a sheet of paper, however 2% discount is allowed to one all photocopies done after first 1000 sheets, how much will it cost of copy 4000 sheets of paper? বলছে প্রত্যেকটা জেরক্সের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে, টোটাল জেরক্স করেছে 4000 সিট। আর বলছে যে প্রথম 1000 সিটের পরে কি বলছে, 2% ডিসকাউন্ট ইজ অ্যালোড ওয়ান ওয়াল ফটোকপিস ডান আফটার ফার্স্ট 1000, মানে 1000 করার পরে যেগুলো করেছে ওগুলোতে 2% ছাড় দিয়েছে। তার মানে 1000 প্রথম 1000 কিন্তু ছাড় দেয়নি, তো 1 টাকা করে দাম, তাই তো। তো প্রথম 1000-এ 1000 টাকা লেগে গেছে, কোনো ছাড় টাড় নেই। তারপরে বাকি আর 3000 থাকছে, টোটাল 4000 করেছে, তো 3000 যে বাকি পরে করেছে ওটিতে বলছে 2% ডিসকাউন্ট দিয়েছে, তো 3000 টাকার লাগে, তো ওখানে বলছে 2% ডিসকাউন্ট দিয়ে তুমি দাও, তাহলে এখানে 2% যদি ডিসকাউন্ট করো তো 30 দিয়ে 60, মানে 60 টাকা ডিসকাউন্ট। তো 3000 টাকায় 60 টাকা যদি ডিসকাউন্ট দিই ওকে, তাহলে 2940 টাকা কী করতে হবে, দিতে হবে। তো প্রথমে 1000 কপির জন্য 1000 টাকা দিতে হচ্ছে, আর পরে 3000 কপির জন্য 2940 টাকা দিতে হচ্ছে, তাহলে টোটাল তাকে কত দিতে হচ্ছে, 3940 টাকা। ওকে, A housewife saved rupees 2.50 in buying an item on sale. If she spent rupees 25 for the item, approximately how much percent she saved in the transaction? বলছে একজন গৃহ মহিলা, আর কি একটা মহিলা কী করছে, যে সে কিছু কিনছে, ওখানে 2.5 টাকা সে সেভ করছে, ঠিক আছে। যদি সে 25 টাকা খরচ করে তাহলে কত পার্সেন্ট সে সেভ করলো, এখানে অপশানে কিন্তু দিয়ে রেখেছে। আচ্ছা দেখি অঙ্কটা করি। দেখো 25 টাকাও খরচ করছে, এবার 25 টাকা খরচ করাতে ও 2.5 টাকা সেভ করছে। এটা এরকম ভাববে না যে 25 থেকে 2.5 বাদ দেবে, তার মানে টোটাল ও 27.5 টাকা খরচ করছে। আসলে দামটা হচ্ছে 27.5 টাকা, তার মধ্যে সে 25 টাকা দিচ্ছে, তাহলে সে 2.5 টাকা কি সেভ করছে। তো 27.5 টাকার মধ্যে সেভ করছে সে 2.5 টাকা, তাই তো। তো এখানে শূন্যটা লিখছি না, এটা দরকার নেই শূন্য। তো গুণিত 100 টাকায় কত, এটা আমাদের বের করতে হবে। 27.5 টাকা খরচ করছে মানে দাম, কিন্তু ও 25 টাকা দিচ্ছে, তার সেভ হচ্ছে 2.5 টাকা। তো অর্থাৎ আমাদের দেখতে হবে যে 27.5 টাকায় সে 2.5 টাকা খরচ সেভ করছে, তো 100 টাকায় কত সেভ করছে। তো এটা একটার পরে দশমিক করে দিই, এটা করলে হবে কত, 11। তো 100কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তো 9.09 আসবে, আর এখানে উত্তর অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে, তাহলে আমরা অপশান বি 9 লিব, ঠিক আছে, 9 হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে 10ও অপশান দিয়েছে, আর অনেকজন এটা করতে গিয়ে কিন্তু ভুল করবে, যে এটা 25কে নিচে বসাবে আর উপরে 2.5 বসাবে, গুণিত 100 করবে, এটাতেই অ্যান্সার কিন্তু 10 চলে আসবে, এটাই অ্যান্সার ভুল। 9 হবে অ্যান্সার, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাই একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে অঙ্কতে ওরা অ্যাপ্রক্সিমেটলিও দিয়ে রেখেছে, যাতে এইটা দেখেই বুঝতে পারে যে আমি অঙ্ক না ভুল করি। যদি ডাইরেক্ট 10% উত্তর হতো তো অ্যাপ্রক্সিমেটলি থাকতো না। 9.09 হচ্ছে অ্যান্সার, তাই অ্যাপ্রক্সিমেটলি দিয়ে রয়েছে, মানে প্রায় দিয়ে রয়েছে, তো 9% হচ্ছে অ্যান্সার। ওকে, 10টা কনফিউশনের জন্য দিয়েছে যাতে ভুল হয়, আর এরকম পরীক্ষকরা কিন্তু করে। আচ্ছা, সাম বয়েজ হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন এ রো ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার হাইট। Brotin taller than Aravinda is in the 7th position from one end, while Aravinda is in the 10th position from the other end. বলছে কিছু ছেলেকে মানে একদিক থেকে সাজানো হয়েছে তাদের হাইট অনুযায়ী, ইনক্রিজিং অর্ডারে, মানে ছোট থেকে বড় হিসেবে, ঠিক আছে। তো এখানে ব্রতিন কি বলছে, টলার দ্যান অরবিন্দ, ব্রতিন হচ্ছে অরবিন্দর থেকে বড়। তো আমি যদি এদিক থেকে সাজাতে যাই এদিকে, তো আমি এদিকে ব্রতিনকে বসাবো, ঠিক আছে, এইদিকে আমি যদি ব্রতিনকে বসাই, এই সাইডটাতে ব্রতিন বসবে, এই সাইডটাতে, ঠিক আছে। তো বলছে 7th পজিশন ফ্রম দ্য এন্ড, তো এখানে যদি আমি এন্ড ধরি তো ব্রতিনের থেকেও কিন্তু তাহলে আরও বড় ছেলে আছে, কারণ ও 7th নম্বরে আছে। এদিক থেকে আমি যদি 7 নম্বরে নিই
তো 1 2 3 করে এরকম করে 7th নম্বরে ব্রতেনকে বসালাম। আর তারপরে অরবিন্দ হচ্ছে 10th পজিশন ফ্রম দ্য আদার এন্ড, তার মানে এই এন্ড থেকে অরবিন্দ হচ্ছে 10 নম্বরে। কিছু এখানে নেই বুঝার মতো, একটাই এন্ড থেকে একজনকে বসানো হয়েছে 7 নম্বরে আর একটা এন্ড থেকে 10 নম্বরে। আর বলছে তাদের মাঝে 3 জন আরও আছে, তো এদের মাঝে আরও 3 জন আছে, তো টোটাল কজন? তো এদিক যে 10 জন আর এদিকে 7 জন, 17 জন, আর মাঝে 3 জন রয়েছে, 20 জন। কিছু নেই অঙ্কতে, ঠিক আছে, এমনি বড় করে অঙ্ক লিখেছে তাই। হাউ মেনি লিটার্স অফ পিওর অ্যাসিড আর দেয়ার ইন 8 লিটার্স অফ 20% সলিউশন? তো বলছে 8 লিটারে 20% কত অ্যাসিড আছে, তাই তো 5, 8কে যদি 5 দিয়ে ভাগ করে তো 1.6 হবে, অপশন সি। রাজীব buys goods worth rupees 6,650. He gets a rebate 6% on it. After getting the rebate, he pays sales tax 10%. Find the amount he will have to pay for the goods. বলছে 6,650 টাকাতে 6,650 টাকা একটা জিনিসের দাম রয়েছে, আর 6% রিবেট মানে ছাড় পাচ্ছে, তো 6% আমরা আগে বের করব। 6% যদি আমরা বের করি, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা হবে 3, 5 দিয়ে এখানে যদি কাটি, 5 1 5, 3 5 15, 3 5 15, 3 3 9, 3 3 9, 3, তার মানে 399 টাকা ছাড় পাবে। তো 6,650 টাকায় যদি 399 টাকা ছাড় পাই, তাহলে কত টাকা হবে? তাহলে 1, তারপরে এখানে 14 9 বাদ 5, 2, 6,251 টাকা সে কী করবে? দিবে। এটি ছাড় পায়, 399 টাকা তো ছাড় পেয়ে যাচ্ছে, তো 6,251 টাকা দেবে। এখানে এটা কীভাবে পেলাম? এই যে এখান থেকে বিয়োগ করলাম, ডাইরেক্ট করে নিচ্ছি আর লিখছি না, স্ক্রিন ছোটো তো তাই এখানে করলাম, তো ওটা থেকে বিয়োগ করতে হবে যেহেতু ছাড় দিচ্ছে, তো ওটা এখানে কারণে কাটাকাটিও করেছি, তো আমি একটু শুধু জায়গা বাঁচানোর জন্য, এটা অন্য জায়গায় বিয়োগ করতে হতো। তো 6,251 টাকা দিতে হচ্ছে। এবার বলছে যে ও যে টাকা দিবে ওখানে আবার 10% থেকে ট্যাক্স দিতে হচ্ছে। তো 10% ট্যাক্স মানে কি? 10/100, এই টাকার 10% বের করতে হবে। 10% নিচে 10 আছে, তো এই টাকা আমরা কী করবো? দশমিক দিয়ে লিখে দেবো 6 5 2 5 1, তার মানে 625.1 টাকা কী করতে হচ্ছে? ট্যাক্স দিতে হচ্ছে। ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছো। নিচে 10 ছিল, তো এটাকে 10 দিয়ে ভাগ না করে আমি ভাগ করলে তো এই দশমিকই আসবে, একটার পর দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে ওকে টোটাল কত দিতে হচ্ছে? 6,251, তো ওকে মানে মূল টাকাটা দিতে হচ্ছে ছাড় পাওয়ার পরেও, আর আবার এটি ট্যাক্স দিতে হচ্ছে। কত ট্যাক্স? 6,625.1, তো 625.1 টাকা ছাড় দিতে হচ্ছে, তো এটাকে আমরা যোগ করে নেব। তো ওহো বেশি হয়ে গেল না, অন্যদিকে লিখছি এটা। 6,251 আর 625.1 টাকা, এটি ট্যাক্সের পয়সাটা, ঠিক আছে। তো এটিকে কী করতে হবে? যোগ করে নিতে হবে। তো 1.5 1 6 আর 5 2 7, 6 2 8, 68.76.1, অপশান এ রয়েছে, অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 71 নম্বর অংশ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, নট বলেছে নয়, তো এখানে নিচের কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? দ্বিঘাত সমীকরণ মানে পাওয়ারে 2 থাকবে, এটা 2 আছে তাহলে দ্বিঘাত সমীকরণ, এটাও 2 আছে, এটা পাওয়ারে 3 আছে, এটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, এটা দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ঠিক আছে। 1/x -1 = 0, এটাকে যদি করি তো দেখো এটা আমরা যখন করবো x² এভাবে চলে আসবে ক্যালকুলেশন করতে গিয়ে, তো এটাও দ্বিঘাত সমীকরণ, এটার পাওয়ারে x³ আছে, এটা দ্বিঘাত সমীকরণ নয়, আর 9টাই চেয়েছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আচ্ছা আমি এখানে একবারে অঙ্কটা বসিয়েই করছি, ঠিক আছে। দেখো মানে সাইনগুলো এখানে এই অঙ্কটাতে সাইনগুলো চেঞ্জ করতে, এটা রিজনিং আর কি। বলছে এই মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ ফর অ্যাডিশন, ঠিক আছে। এই যে এই চিহ্নটা হচ্ছে অ্যাডিশনের জন্য, আমি বাংলায় বলছি, মানে যোগফলের জন্য, ঠিক আছে। তো এই চিহ্নর জায়গাতে আমরা যোগ বসাবো। তারপরে দেখো প্লাস ফর সাবট্রাকশন, তো এই যে প্লাসটা আছে এটা সাবট্রাকশন মানে বিয়োগ, তো এর জায়গাতে আমরা বিয়োগ বসাবো, মানে সাইনগুলো শুধু পাল্টাতে হবে, ঠিক আছে। তারপরে 8টা বসিয়ে দেবো। এবার মাইনাস, দেখো মাইনাস ফর ডিভিশন, তো এই মাইনাসের জায়গাতে আমরা ডিভিশন বসাবো, ভাজক, আর
তারপরে কি আছে, এটা ডিভিশন ফর মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে ডিভিশনের জায়গাতে আমরা মাল্টিপ্লিকেশনটা বসিয়ে দেবো, মানে এই অনুযায়ী আমরা সাইনটা চেঞ্জ করে দিলাম এখানে যেটা ছিল। এবার এটা ক্যালকুলেশন করবো। বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কী করতে হবে, ভাগের কাজ করতে হবে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তারপরে গুণের কাজ, তো 4 গুণিত 4 সমান 16, আর এখানে 16 আর 3 যোগ করলে হবে 19, আর 19 থেকে 16 বাদ দিলে হবে, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে এখানে 3, অপশান টি। ফাইন্ড দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য সিরিজ। মিসিং নাম্বার এখানে আমাদের খুঁজতে হবে, তাই তো। প্রথমে দেখি আগে, 7 8 যোগ করলে 15, 17 যোগ করলে 32, সিরিজ মোটামুটি আসছে না। 16 আসলে কিছু কাজ করা যেত 8 দিয়ে না। এটা কীভাবে করা যায়, দেখো একটা জিনিস, 7কে আমরা যদি 2 দিয়ে গুণ করি আর +1 করি তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে, তাই তো। তারপরে আবার যদি 15কে আমরা 2 দিয়ে গুণ করি তো 30, +1 করলে 31, আচ্ছা +2 যদি করি তাহলে কত হবে, 32। আচ্ছা একটা সিরিজ মোটামুটি আসছে, ঠিক আছে। তাহলে 32কেও আমরা 2 দিয়ে গুণ করব, আর এখানে 1 এখানে 2, তার মানে এখানে 3 প্লাস করবো, একটা করে বাড়িয়ে করি। তাহলে 32 দিয়ে 64 আর 3 67, বাহ 67 কিন্তু অপশানে রয়েছে, অ্যান্সার হতে পারে, তো এটাও দেখে নিই। তার মানে এখানে 67 বসতে পারে। তাহলে এটাও আমরা মিলিয়ে দেখিয়ে নিই। 67কে 2 দিয়ে গুণ করে +4 করতে হবে, 1 2 3 4 করে আসছে, ঠিক আছে। তো 67 2 হচ্ছে 134, আর 4 138 হয়ে যাচ্ছে, তার মানে এখানে অপশান বি হবে অ্যান্সার, 67। ট্রায়াঙ্গেল এবিসি ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি ইফ এবি সমান 24 আর বিসি যদি 7 হয়, এসি সমান কত, দেখো। ওহো, আচ্ছা দেখো বলছে ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে এরকম, আর 90 ডিগ্রিটা কোথায়, বি এ, তো এখানে বি। আর ট্রায়াঙ্গেল যদি এ বি সি হয় তাহলে এটা হবে এ আর এটা সি। ট্রায়াঙ্গেল বলেছে এ বি সমান 24, এটা সমান 24, বিসি সমান 7, বিসি সমান, তো এটা মানে অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান কি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব কত পেয়েছি, 24, তো 24-এর স্কোয়ার প্লাস ভূমি মানে 7-এর স্কোয়ার, তাই তো। 24-এর স্কোয়ার হচ্ছে 25-এর স্কোয়ার 625, 24-এর স্কোয়ার হবে তাহলে তার ছোটো, তার মানে 576। এগুলো মুখস্থ থাকলে ভালো, আমি মুখস্থ ছিল বলে করে দিলাম, নাহলে 24-এর স্কোয়ার 24কে 24 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর 7-এর স্কোয়ার 49, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 6 9 15, 4 7 11 12, 5 1 6, 625। তো অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে 625, তাহলে অতিভুজ সমান কত হবে, এই স্কোয়ারটা এদিকে চলে আসবে, অর্থাৎ সমান হয়ে যাবে 25। তার মানে অতিভুজ সমান হয়ে যাবে 25, অপশান ডি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এসি সমান 25। আজকের লাস্ট অঙ্ক, রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ফাদার্স ম্যারেজ। বলছে রাম তার বাবার বিয়ের 4 বছর পর জন্মেছে। হিজ মাদার ইজ 6 years ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার। তার মা হচ্ছে 6 বছরের ছোট তার বাবার থেকে, কিন্তু 25 years ওল্ডার দ্যান রাম। তো তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, কিন্তু রামের থেকে 25 বছরের বড়, আর রামের বয়স এখন হচ্ছে 16 বছর। তো অ্যাট হোয়াট এজ ইজ ফাদার গট ম্যারিড, তো তার বাবা কত বছর বয়সে বিয়ে করেছিল। আচ্ছা এখনকার আগে হিসেবটা করি, দেখো রামের বয়স হচ্ছে 16 বছর, আর বলছে তার মা রামের থেকে 25 বছরের কি ওল্ডার মানে বড়। তো তার মায়ের বয়স কত হবে, 16 আর 25 যদি যোগ করি কত হবে, 41। তার মানে তার মায়ের বয়স হচ্ছে 41 বছর। তার বাবার বয়স কত হবে, তার বাবা বলছে যে হিজ মাদার ইজ 6 years ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার, মানে তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, তার মানে তার বাবা তার মায়ের থেকে 6 বছরের বড়, এটাই তো বোঝাচ্ছে। তো ওর মা যদি 41 বছর হয়, তো তার বাবা অবশ্যই কত হবে, 47 বছর, তাই তো। এবারে দেখো তার বাবার বয়স আমরা 47 বছর পেলাম। তো বলছে অ্যাট হোয়াট এজ হিজ ফাদার গট ম্যারিড, তো রামের বয়স এখন 16 বছর আর ওর বাবার বয়স এখন 47 বছর। তো যখন রাম জন্মেছিল তখন তার বাবার বয়স কত, এটা আমরা আগে বের করব। তো রাম যখন জন্মেছিল তাহলে আমরা 16 বছর বাদ দিয়ে দেবো, তাহলে 31 বছর। তো রাম যখন জন্মেছিল তখন বাবার বয়স হচ্ছে 31 বছর। তো প্রশ্ন চেয়েছে তার বাবা বিয়ে কখন করেছিল, মানে 4 বছর পর রাম জন্মেছে, তার মানে 4 বছর আগে বিয়ে করেছিল রাম জন্মানোর, তাই তো। তার মানে এখান থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে ওর বাবা 27 বছরে
বিয়ে করেছিল। 31 ভুল করো, অ্যান্সার হবে না। ঠিক আছে, ওর বাবা 27 বছরে বিয়ে করেছিল, 4 বছর পর মানে ওর বাবার বয়স যখন 31 বছর তখন রাম জন্মালো। আর এখন যেহেতু রামের বয়স 16, তার মানে 16 বছর পর ওর বাবার বয়স হয়ে যাচ্ছে কত, 47 বছর। এটাই তো উল্টো দিক থেকে আমরা আসলাম। অপশান বি হচ্ছে অ্যান্সার আজকে এখান থেকে। ওকে, থ্যাংক ইউ।